আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এখনকার ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের সেটিং ঠিক আছে কিনা, যদি একটু ঠিক থাকে, তোমরা বোর্ডের লেখাগুলো ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শব্দ অথবা ভিডিও ঠিক আছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করব। মূলত একটু যদি কেউ কমেন্টস করো যে সব সেটিং ঠিক আছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, তাহলে সব ঠিক আছে, এবার আমরা ক্লাস শুরু করা যায়। আজকে আমরা মূলত গত ক্লাসে বিভিন্ন শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বা অন্য পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের এনার্জি কত হবে এটি বের করেছি। আজকে মূলত আমরা কক্ষপথের ব্যাসার্ধ বের করব। আমাদের মূল উদ্দেশ্য কক্ষপথের ব্যাসার্ধ নির্ধারণ। তো কক্ষপথের ব্যাসার্ধ নির্ধারণ, এটিতে যাওয়ার আগে আমরা প্রথমে বিভিন্ন রাশির এসআই এবং সিজিএস এককে কোন পদের কি মান হবে এইটা আগে একটু নিব। কারণ যে একক ব্যবহার করতে হবে সবসময় ওই এককের মধ্যে থাকতে হবে, এটি গুরুত্বপূর্ণ। এবং আজকে একটু দেখি আরো ইজি ধীরে চলা যায় কিনা। গতকালকে একজনের কমেন্টস দেখলাম যে 2-3টা ক্লাস করতে পারিনি, সবকিছু নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে। তো মাথার উপর দিয়ে যাতে না যায়, অন্তত হেড যাতে দেয়া যায়। কেমন আমরা দেখি যাতে বলটা অন্তত মাথায় লাগে, হেড দেয়া যায়, সেই ব্যবস্থা করে আগানো যায় কিনা। কাজেই তোমরা যদি পেছনের ক্লাসগুলো এই জন্য আসলে করবা, এখন থেকে আমি আর আনলিমিটেড পেছনের ক্লাস রাখবো না, একটা বা দুইটা ক্লাস রাখবো। একটা বা দুইটা ক্লাস রেখে বাকিগুলো ডিলিট করে দিব, কারণ না তোমাদেরই এতে অসুবিধা হবে। পেছনের ক্লাস যদি তুমি না দেখো তাহলে হঠাৎ করেই একটা ক্লাসে আসলে অসুবিধা হয়। এই জন্য এখন থেকে আমরা সর্বোচ্চ একটা অথবা দুইটা ক্লাস রেখে দিব, বাকিগুলি ডিলিট করব। এর মাঝে তোমার দেখার কাজ শেষ করতে হবে। যারা সরাসরি ক্লাস পড়ো না, দুই একজন যারা একটু পরে করো, তাদের জন্য ইনফরমেশন যে ক্লাস দেখে নিবা। তাহলে আমরা এখন যাচ্ছি এসআই এবং সিজিএস এককে। তাহলে সিজিএস এবং এসআই এককে বিভিন্ন রাশির মান, বিভিন্ন রাশি। তাহলে আমরা সিজিএস এবং এসআই এককে বিভিন্ন রাশিগুলো কি হবে সেটা একটু দেখতে চাই। এটা হচ্ছে একক। একটা একক উপরে যেটা লিখেছি এটা হচ্ছে এসআই, আর নিচে যেটা লিখেছি এটা সিজিএস।
উপরে যেটা লিখেছি এটা এসআই আর নিচের যেটা এটা সিজিএস। এখন একটা একটা করে আগাচ্ছি আমরা। প্রথমে ভর এম, ভর এসআই এককে কেজি, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তাহলে এটাই গ্রাম, এটা ভর। দূরত্ব, দূরত্ব আর এসআই এ দূরত্ব হচ্ছে মিটার আর সিজিএস সেন্টিমিটার। তাহলে এসআই এককে ভর সবসময় কেজিতে নিতে হবে, কিন্তু সিজিএস এককে হলে ভর আবার গ্রামে নিতে হবে। যখন আমরা দূরত্ব ক্যালকুলেট করব, সরণ, দূরত্ব, দৈর্ঘ্য, যেটাই হোক, দূরত্ব হোক, সরণ হোক, দৈর্ঘ্য হোক, যেটাই হোক, যদি আমরা এসআই তে যাই তাহলে মিটারে, আর যখন সিজিএস এ যাব তখন সেন্টিমিটারে মাপবো। এটি সময়ের ক্ষেত্রে দুটোই এক, সময় দুটোই এক, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড। বেগ কেমন, ভি, এইটা হবে মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি বেগ বের করতে চাই, এসআই তে গেলে মিটার পার সেকেন্ড একক নিব আর সিজিএস এ গেলে সেন্টিমিটার পার সেকেন্ড নিব বেগ পর্যন্ত। এখন যদি আমরা আলোর বেগ সি ক্যালকুলেট করি, একটু বড় তো, আলোর বেগ যদি সি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 3.0 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা সি, আলোর বেগ, এটা সি যদি হয় তাহলে, আর যখন এটা সিজিএস এ হবে তখন 3.0 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই মিটারটা শুধু সেন্টিমিটার হলো কেন, 1 মিটার 100 সেন্টিমিটারের সমান। তাহলে আলোর বেগ হলে আমরা এই অবস্থায় আলোর বেগ ক্যালকুলেট করব। প্লাঙ্ক ধ্রুবক H 6.624 10⁻34 জুল সেকেন্ড। 6.626 ও ব্যবহার করা যায়, 6.624 10⁻34 জুল সেকেন্ড, আর এটা হচ্ছে 6.624 10⁻27 আর্ক সেকেন্ড। তাহলে এইটায় এইচ হচ্ছে, এইটা এইচ হচ্ছে 6.624 10⁻34 জুল সেকেন্ড, আর এইখানে 6.624 10⁻27 আর্ক সেকেন্ড। এইটা আলোর বেগ, এইটা এইচ। ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান 4.8 ইন্টু 10⁻10 ESU। এটা ইলেকট্রনের আধান 4.8 10⁻10 ESU। আমরা মোটামুটি চেষ্টা করেছি। আর একটি পদ নিব, ইলেকট্রনের ভর M 9.1 on 10⁻, এসআই এককে কেজি নিতে হয়, -31 কেজি, আর 9.1 on 10⁻28 হলে গ্রাম। আচ্ছা, মোটামুটি আমরা, তোমরা একটু তুলে নাও, যে পদগুলো আমাদের দরকার সেগুলো আমি বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করেছি। নিয়মটা হচ্ছে, তুমি যদি সিজিএস এ থাকো সব কিছু এইটা হইতে হবে, তুমি যখন এসআই তে থাকবা সব কিছু আবার এইটা হইতে হবে। এই রাস্তায় থেকে এই দিক যাওয়া যাবে না, এই রাস্তায় থেকে এই দিকে আসা যাবে না, এটি হচ্ছে ভাইটাল। যখনই তুমি রাস্তা ক্রস করে ফেলবা তখনই অসুবিধা।
খুলনায় যারা বাড়ি, তুমি যদি রূপসার রাস্তার দিকে যাও ওখানে কখনোই ডাকবাংলা পাবা না। যদি ডাকবাংলা রূপসার রাস্তায় খুঁজতে যাও তাহলে ভুল রাস্তায় খুঁজলে তুমি আসল জায়গায় যেতে পারবা না। এই জন্য এই রাস্তায় যখন উঠবা তখন এই রাস্তাটাই থাকবা, এই রাস্তায় যখন থাকবা তখন ওই রাস্তাটাতেই থাকবা। তোমরা একটু তুলে নাও, তোলা হলে আমি মুছে ফেলবো। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি দু ধরনের কমেন্টস দেখেছি। গতকালকে একজন বলেছো যে মাথার উপর দিয়ে যায়, আবার আজকে দেখলাম অনেকে বলেছো একটু দ্রুত। তাহলে ভেরি গুড, তাহলে আমরা দ্রুতই চলবো। তোমাদের আজকে আমি বেশ কিছু সমস্যা, প্রায় 30টা বা 32টার মতো সমস্যা তোমাদের সামনে দিয়েছি, গ্রুপে পোস্ট দিয়েছি। তোমরা ওর মধ্যে যেটা পারো না সেইটা আমাকে বলবা, তাহলে আমি ওইটা দেখাই দিব। আর প্রত্যেকটা নিয়ম শেখাই দিচ্ছি, ওটার মধ্যে যেটা পারো না সেটা আমাকে বলবা, গ্রুপে পোস্ট দিয়ে, অথবা আমাকে টেলিফোন করবা। টেলিফোন করে বললে যেটা প্রবলেম আমি সেইটা তাহলে তোমাদের দেখাবো। তাহলে তোমাদের কাজ হচ্ছে, আমরা যে কয়টা মেবি 1 থেকে 34 পর্যন্ত, তাহলে তোমরা 1 থেকে 34 পর্যন্ত যেটা সমস্যা সেটা জানাবা, ওইগুলো সমাধান করব। তাহলে আমি প্রত্যেকটা নিয়ম শিখাই দিচ্ছি, আর 1 থেকে 34 তোমরা দেখতে থাকবা। যেটা হচ্ছে না বাসায় করে ফেলবা, এইটা আরো ভালো, তোমরা বাসায় করে ফেলবা। কেমন করে যেটা প্রবলেম সেইটা আমার সামনে যদি দাও তাহলে আমি সেইটা দেখাই দিব। তাহলে আমরা এরকম একটা সমস্যা নিলাম আজকে। উদ্দীপকটা একটু তুলে ফেলো। এটা একটা এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। প্রথম কক্ষপথটা এ, দ্বিতীয় কক্ষপথটা বি এবং তৃতীয় কক্ষপথটা সি। প্রথম কক্ষপথটা এ, দ্বিতীয় কক্ষপথটা বি এবং
আচ্ছা, একটু দেখো, আমরা এই সমস্যাটা, এই প্রবলেমটা আমরা তুলব। তো এখন এই সমস্যাটা আমরা সমাধান করব, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই। কক্ষপথের ব্যাসার্ধ নির্ধারণের জন্য যে সূত্র আমরা এখন শিখিতে যাব। R equal n square h square 4 pi square m z d square। এটি হচ্ছে যে কোনো পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ধারণ করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। যে কোনো পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ধারণের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। n স্কয়ার h স্কয়ার 4 pi স্কয়ার m z d স্কয়ার, এটা সকল পরমাণুর জন্য প্রযোজ্য। আমরা এই সমীকরণটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো h স্কয়ার বাই 4 pi স্কয়ার m e স্কয়ার ইনটু n স্কয়ার বাই z, এই সমীকরণটাকে পুনর্বিন্যাস করা হলো। h স্কয়ার আর n স্কয়ারটা এখানে দিলাম, 4 pi স্কয়ার, এইটা m, এইটা e স্কয়ার, যেটা এখানে। এই সমীকরণটা একটু তাকাও, এই যে পথটুকু, এই মানটুকু সকল পরমাণুর জন্য এক, শুধুমাত্র এইটা চেঞ্জ। এখন এই মানটার সাথে যদি আমরা এই মানটা যোগ বিয়োগ করি, মানে আসলে গুণ করব, n মানে কক্ষপথ, কততম কক্ষপথে আছে, আর z হচ্ছে ওই মৌলটার পারমাণবিক সংখ্যা। যদি এটা হাইড্রোজেনের জন্য হয়, আমরা এটা কল্পনা করলাম হাইড্রোজেনের ক্ষেত্রে, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে। এখন আমরা যদি এইটা ইউজ করি, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথটার ব্যাসার্ধ কত, আগে এটা বের করব, এইটা a, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাচ্ছি আমরা। তো প্রথম কক্ষপথ ব্যাসার্ধ এইটা তো ফিক্সড, প্রথম কক্ষপথের ক্ষেত্রে n এর মান 1 আর হাইড্রোজেন পরমাণু হওয়ার জন্য z 1। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে আমরা এবার R1 বলবো। তাহলে 6.624 10⁻⁻27 আমরা সিজিএস একক ব্যবহার করতেছি, সিজিএস একক ব্যবহার করব। তাহলে 4 3.1416 তার স্কয়ার 9.11 10⁻28, তাহলে গ্রাম, আর 31 হলে কেজি, তাহলে -28। তারপর এটা ইলেকট্রনের ভর, এরপরে হচ্ছে ইলেকট্রনের চার্জ 4.8 × 10⁻⁻10, এইটার স্কয়ার। আর তার সাথে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে n আর z, আমরা এখান থেকে একটু মুছে ফেললাম। তো যেহেতু হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, কাজে এটা 1 স্কয়ার, আর নিচে হাইড্রোজেন পরমাণুর জন্য z এর মান 1। তাহলে এই ইলেকট্রনের ক্ষেত্রে বা কক্ষপথের ক্ষেত্রে
তাহলে হাইড্রোজেনের এ কক্ষপথের ক্ষেত্রে n সমান সমান 1 এবং হাইড্রোজেন পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা z = 1। এখন যদি তুমি এই মানটুকু, যে মানটা ধ্রুবক, এই মানটা ক্যালকুলেট করো, তাহলে তুমি একটা নির্দিষ্ট মান পাবা। এই মানটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে একটা নির্দিষ্ট মান পাবা, 5.3 10 to the power minus 9, 5.3 10 to the power minus 9। এখন এইটা তুমি পাবা সেন্টিমিটারে। কেন? যেহেতু আমরা সিজিএস একক ইউজ করেছি, সিজিএস এর দূরত্ব সেন্টিমিটারে। তো এখন এই তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এত সেন্টিমিটার। যদি এই মানটাকে আমরা মিটার এবং ন্যানোমিটারে নিই, তাহলে যেটা হবে, এটাকে যদি আমরা মিটারে নিতে চাই, 5.3 10 to the power minus 9 গুণ, দেখো সেন্টিমিটার থেকে যদি মিটারে যাও তাহলে 1 মিটার 100 সেন্টিমিটার। সুতরাং সেন্টিমিটার থেকে মিটারে আসলে 10 to the power minus 2 দিয়ে গুণ করব, 10 to the power minus 2 এটা দিয়ে গুণ করলে সেন্টিমিটার মিটার হয়ে গেল। তাহলে এখন যদি আবার তুমি এইটাকে ন্যানোমিটারে নিতে চাও, কোথায়? তাহলে মিটারকে 10 to the power 9 দিয়ে গুণ করলে ওইটা ন্যানোমিটার হয়। তুমি যদি এইটাকে গুণ করো 10 to the power 9 দিয়ে গুণ করবা, আর সেন্টিমিটার গুণ করলে, কেন? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার ইকুয়াল 10 to the power 9 ন্যানোমিটার। এখন যদি তুমি সেন্টিমিটারকে চেঞ্জ করো তাহলে 10 to the power 7 দিয়ে গুণ, আর যদি তুমি মিটারকে চেঞ্জ করো 10 to the power 9 দিয়ে গুণ। যেহেতু এটা মিটার আছে, তুমি এটাই কাজ করতে পারো। তাহলে 5.3 10 to the power minus 9 10 to the power minus 2 into 10 to the power 9, তাহলে এইটা হয়ে গেল ন্যানোমিটার। এইটা হয়ে গেল 10 to the power 9 দিয়ে গুণ করলে মিটার থেকে ন্যানোমিটার চলে আসবে। যদি তাই আসে তাহলে 0.053 ন্যানোমিটার, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.053 ন্যানোমিটার। তুমি যদি এটাকে অ্যাংস্ট্রমে যাও তাহলে এটা হচ্ছে 10 to the power 10 অ্যাংস্ট্রম। তার মানে কি? ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রমের ডিফারেন্স হচ্ছে 10। তাহলে ওইটা, এখন এইটাই যদি যাই এটাকে, তাহলে আমরা লিখতে পারি 0.53 অ্যাংস্ট্রম। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা বের করলাম, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করলাম। এইটুকু ঠিক আছে কিনা আমাকে এইটুকু অন্তত নিশ্চিত করে চলতে হবে। যেটা আলোচনা করব তা যদি দ্রুত চললাম, কিন্তু তুমি বুঝলা না, কোনো লাভ নাই। তোমাকে তো জিনিসটা মাথার মধ্যে নিতে হবে, তাহলে তুমি একটা সমস্যা দিয়ে আরো 10টা সমস্যার সমাধান করতে পারবা। কাজে আন্ডারস্ট্যান্ডিংটা ফাস্ট, তারপরে হচ্ছে সুইট, এরপরে আমরা দ্রুত যাব। এখন বলো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এই যে পর্যন্ত বের করেছি, এটুকু ঠিক আছে কিনা? আচ্ছা দিবা, আচ্ছা ওকে জয়িতা, অনেকেই বলেছো, ঠিক আছে। তো এখন এবার দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তুমি যদি ন্যানোমিটারে যাও তাহলে এইটা হবে, সেন্টিমিটারে গেলে এইটা, আমরা যে কোনো মানটাই নিতে পারি। তাহলে আমরা কথাটা এখানে লিখে রাখবো, কেমন? আমরা এই পাশে কথাটা একটু লিখে রাখি। অতএব R1 সমান সমান 0.053 ন্যানোমিটার। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের। এখন যদি আমরা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করি, তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথ, দেখো আমরা সূত্রতে এইটা ইউজ করব, এই পর্যন্ত তো ফিক্সড, শুধু চেঞ্জ হবে এইটা। কাজে এই মান, তাহলে আমরা এইটাই নিব। তুমি সবকিছু বসায় ডাইরেক্ট এই মানটাই পাবা। তাহলে এই মানটা যেহেতু ধ্রুবক, কাজে আমরা ডাইরেক্ট এই মানটা এখানে বসাতে পারি।
এখন যদি এইটা এখানে তুমি বসাও, সব মানগুলো বসাও, তাহলে যেটা হবে তুমি ডাইরেক্টলি বসাতে পারবা। এখন আর একটু পিছন থেকে আসি। পরীক্ষার সময় আসলে তোমাকে সবকিছু লিখে তারপরেই করতে হয়, এটাই নিয়ম। তো সেক্ষেত্রে তুমি মানগুলো লিখবা। 6.624 10 টু দি পাওয়ার মাইনাস 27, তারপরে 4 3.1416, m 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, গুণ 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার স্কোয়ার, ইন্টু। এখন তৃতীয় কক্ষপথ যখন যাব, জেড এর মান তো 1, আর তৃতীয় কক্ষপথ মানে 3 স্কোয়ার। তৃতীয় কক্ষপথ হচ্ছে 3 স্কোয়ার। এখন ক্যালকুলেটর করব না, কেন? এই মানটা যদি আমি ডাইরেক্ট বসাই, তাহলে যেটা দাঁড়াবে 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 7, এইটা যদি হয় তাহলে মাইনাস 9 10 টু দি পাওয়ার মাইনাস 9, তাহলে এটা সেন্টিমিটার। প্রথমে অবশ্য সেন্টিমিটারেই মান পাবো, তাহলে প্রথমে তোমার সেন্টিমিটারের মানটাই বসানো উচিত, কারণ ক্যালকুলেট করলে যেটা পাবো তাহলে সেন্টিমিটার পাবো। যেহেতু এটা ন্যানোমিটারে বের করেছি, কাজে আমরা ন্যানোমিটারটা বের করে রাখি। তাহলে 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু, এখন তুমি যদি ডাইরেক্ট সেন্টিমিটারকে ন্যানোমিটারে যাও তাও একই কথা। আমরা তাহলে এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 7 দিয়ে গুণ করব, এইটা তাহলে ন্যানোমিটার চলে আসলো। এখন ন্যানোমিটার করলে তুমি ডাইরেক্ট 0.053 পাবা। এখন ওর সাথে ওই যেটা আসলো ইন্টু 9, এইটা ন্যানোমিটার। তাহলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.053 ইন্টু 9 ন্যানোমিটার। এখন প্রথম কক্ষপথের চেয়ে তৃতীয় কক্ষপথ কত গুণ বড়? তাহলে আমরা তৃতীয় কক্ষপথকে প্রথম কক্ষপথ দিয়ে যদি ভাগ করে ফেলি, তাহলে যেটা দাঁড়ালো যে অতএব তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষপথের চেয়ে বড় হবে, সমান সমান, দেখো কি, এটা হচ্ছে 0.053 ইন্টু 9 ভাগ প্রথম কক্ষপথ 0.053, তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এটা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু 9, তাহলে 9 দাঁড়ায়। অর্থাৎ তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের চেয়ে তৃতীয় কক্ষপথ 9 গুণ বড়। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের চেয়ে তৃতীয় কক্ষপথ 9 গুণ বড়। শুধু হাইড্রোজেন না, সকল মৌলেরই তাই। তাহলে যে কোনো মৌলের পরবর্তী কক্ষপথগুলো, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। এখন দেখো এখান থেকে যে রিলেশনটা তৈরি হলো সেটা হচ্ছে এই Rn সমান সমান R1 ইন্টু n স্কোয়ার। তাহলে রিলেশনটা হচ্ছে যে কোনো n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ সমান সমান প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণ n-তম কক্ষপথ, n-তম কক্ষপথ সংখ্যা। এখন তাহলে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ R4, এইটা প্রথম কক্ষপথের চেয়ে 4 4 16, তাহলে R4 হচ্ছে R1 ইন্টু 16। তাহলে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ প্রথম কক্ষপথের চেয়ে 16 গুণ বড়। এইটা বড় হচ্ছে 9 গুণ, আর দ্বিতীয়টা বড় 4 গুণ। তাহলে এটা বর্গ আকারে বড় হয়, বর্গ আকারে বড় হয়। এখন অন্য কোনো পরমাণুর যদি হতো, অন্য কোনো মৌলের জন্য যদি হতো, তাহলে আমরা শুধু চেঞ্জ করতাম n স্কোয়ার আর z। এখন যদি আমরা অক্সিজেনের প্রথম কক্ষপথের জন্য বের করতাম, তাহলে যেটা দাঁড়াতো বা অক্সিজেনের মনে করো দ্বিতীয় কক্ষপথ,
তাহলে অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথ হলে এই মানটুকু ঠিক থাকতো R1, এই জায়গায় আমরা দ্বিতীয় কক্ষপথ হলে 4 বাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এইটুকু নিতাম। তাহলে এইটুকু নিলে অক্সিজেনের জন্য হয়ে যেত। এখন যে কোনো মৌলের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ এই সমীকরণ অনুসারে যদি পারি, তাহলে ব্যাসার্ধ নির্ধারণের চ্যাপ্টারটি বা বিষয়টি অন্তত স্পষ্ট হলো। এখন তাহলে ব্যাসার্ধ নির্ধারণের যে ধারা, এটি আমরা শেষ করার চেষ্টা করেছি। কোনো পরমাণুর ব্যাসার্ধ যদি নির্ধারণ করতে হয়, একটার চেয়ে আর একটা কত গুণ বড় হবে সেটি আমরা যাওয়ার চেষ্টা করলাম। 0.477। আচ্ছা, তো ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। কেউ বলেছো ই কি? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। কেমন ইলেকট্রনের চার্জ আবার তো বলে দিয়েছো। হ্যাঁ, ভেরি গুড। ই হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এইটা শেষ করলাম। ইলেকট্রনের চার্জ বা আধানের পরিমাণ সিজিএস এককে 4.8 10⁻⁻10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন যে সমস্যাগুলো তোমাদের সামনে আজকে সকালে আমি গ্রুপে সমস্যাগুলো পোস্ট করেছি, তোমরা একটু দেখার চেষ্টা করবা। তো এখন এখানে যে প্রবলেমগুলো আছে, আমরা যদি একটা একটা করে যাই তাহলে তো আসলে একটু সময় লাগবে। তারপরেও আমরা প্রথম থেকে একটা দুইটা করে একটু জাস্ট অঙ্কটা লিখি, যাতে তোমরা যদি বুঝে যাও। এরপরে বাসায় আজকে করবা, করার পর তারপরে মানে বলবা যে কোনটা প্রবলেম। প্রথম যেটা আছে, 1 চতুর্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে নির্গত হলে বর্ণালীর বর্ণ কেমন হবে? দেখো, এটা হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে 1, এটা তোমরা পারবা কিভাবে? পারবা, দেখো, এটাও হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, এটা হচ্ছে সবগুলোই আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই নিব। তো ওরা যেটা বললো সেটা হচ্ছে এই 1 2 3 4, অর্থাৎ চতুর্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসলো। এখান থেকে এই ইলেকট্রনটা এখান থেকে এই জায়গায় চলে আসছে। ইলেকট্রনটা এখান থেকে এখানে এসেছে। তাহলে যদি কোনো ইলেকট্রন 1 2 3 চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, তাহলে নির্গত রশ্মির বর্ণালী কেমন হবে? আমি শুধু হিন্টসটা দিব, তোমরা চেষ্টা করবা। দেখো, এইটা ডিপেন্ড করে, যদি আমরা ল্যামডা এর মান নির্ধারণ করতে হবে। ল্যামডা এর মানের মাধ্যমে বর্ণ নির্ধারণ করতে হবে।
তো এখন ল্যামডা এর মানের মাধ্যমে বর্ণ নির্ধারণ করব। এখানে যেটা দাঁড়ালো 1/λ রিড বার্গের সমীকরণ ইউজ করতে হবে, RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন এই সমীকরণটা ব্যবহার করে আমি শুধু বের করব না, আমি জাস্ট দেখাবো। n1 এবং n2, একটু তাকাও, আগে n2 লিখি উপরে, n1 নিচে লিখলাম। ইলেকট্রনটা যেখানে ফিরে আসে ওইটা n1, যেখান থেকে ফিরে আসে ওইটা n2। ইলেকট্রনটা এসেছে দ্বিতীয় কক্ষপথে, তাহলে n1 এর মান 2 আর n2 এর মান 4। যদি তুমি এই মানগুলো এখানে বসাও, আর RH 109,678 পার সেন্টিমিটার, তুমি এই পার সেন্টিমিটারকে ডাইরেক্ট ন্যানোমিটারে যাবা, ডাইরেক্ট এটাকে ন্যানোমিটারে যাবা। তাহলে 109,678 ইন্টু 10⁻⁻7, তাহলে এটা হয়ে যাবে পার ন্যানোমিটার। এইটা হয়ে যাবে পার ন্যানোমিটার। এটা বসালে তুমি যে ল্যামডা এর যে মান পাওয়া যাবে তা বেনিয়াসহ কলার মানের মাধ্যমে বর্ণ নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে, তাহলে তুমি এই মান কটা যদি বসাও, এখান থেকে ডেল বের কর, মানে ল্যামডা বের করবা। ল্যামডা বের করলে ল্যামডার যে কোনো একটা মানের সাথে রিলেটেড হবে। এখন যে মানের মধ্যে এটা পড়বে 380 থেকে 780 ন্যানোমিটারের, যেটার মধ্যে যাবে এটা সেটাই হবে। এখন যদি 1 পেরে যাও, 1 কি পারবো বাসায়? এক নাম্বারটা এটা যদি ক্লিয়ার হয়ে যায়, 1 নাম্বারটা যদি পারবো। আচ্ছা, প্রতিটাই বলতে হবে, কেমন? প্রতিটাতেই বলতে হবে। আচ্ছা, গেল 1, এবার 2। আমি তথ্য দিচ্ছি, তোমরা বাসায়, আমি কিন্তু আবার বলছি, বাসায় সবগুলো দেখবা, দেখে একদম সব দেখে যেটা পারবা না সেটা টেলিফোন করবা। যে টেলিফোন করবে সে যেটা বলুক, শুধু আমি ওইটাই দেখাবো, আর কিন্তু কোনোটা দেখাবো না। কাজেই বাসায় করবা, বাসায় করে যেটা পারবা না, যেটা সমস্যা, সেইটা আমাকে টেলিফোনে আগের দিন জানাবা, আজকে রাতেই জানাবা। জানালে আমি ওইটাই দেখাবো। এবং তাহলে কিন্তু আগামী দিন যদি তোমরা না জানাও, আমরা সামনের টপিকে চলে যাব। তোমরা যদি না জানাও, সামনের টপিকে চলে যাব। এবার 2, দেখো, আমরা যদি ছবির মাধ্যমেই বলি, তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসলে, তাহলে তৃতীয় 1 2 3, তৃতীয় থেকে যদি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসে, তার মানে আসলে ইলেকট্রনটা তো এখানে নাই, এখানে ছিল, কিন্তু এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে আসছে, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে আসলো। তাহলে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে সৃষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণ কোন অঞ্চলে পাওয়া যাবে? গাণিতিকভাবে মূল্যায়ন করো, একদম একই জিনিস, কোনো পরিবর্তন নাই। কোন অঞ্চলে পাওয়া যাবে? এটা দৃশ্যমান হবে। কেন? দ্বিতীয় শক্তি স্তরে আসলে বামার সিরিজ হবে, একদম কনফার্ম, দেখার দরকার নাই। দ্বিতীয় কক্ষপথে আসলে বামার সিরিজ হবে এবং ওর মান বের করবা। তাহলে বামার সিরিজ যদি হয়, তাহলে এটা দৃশ্যমান অঞ্চল। শুধু প্রথম কক্ষপথে আসলে ইউভি, দ্বিতীয় কক্ষপথে বামার, আর অন্য সব কক্ষপথগুলো অবলোহিত, আইআর। তাহলে প্রথম কক্ষপথে অঞ্চল হচ্ছে ইউভি, দ্বিতীয় কক্ষপথে অঞ্চল হচ্ছে দৃশ্যমান, আর তৃতীয় থেকে শেষ এগুলা হচ্ছে আইআর, অবলোহিত। তাহলে যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে আসে, তাহলে ইউভি, অতিবেগুনি রশ্মি অঞ্চলে হবেই। যদি দ্বিতীয় কক্ষপথে যেখান থেকে আসুক, এটা ভিজিবল, দৃশ্যমান, 380 থেকে 780 ন্যানোমিটার হবে। আর যদি
তৃতীয় থেকে শেষ যে কক্ষপথে আসুক এটা অবলোহিত হবে। তাহলে এটা গেল 2, তাহলে 2 একদম একই নিয়মে করব, সূত্র একই সূত্র, কোনো পার্থক্য নাই। 1/λ RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আমি প্রতিটারই সূত্র বসায় দিচ্ছি। এই ক্ষেত্রে n1 হবে 2 এবং n2 হবে 3, এইটা দিয়ে কাজ করব। তাহলে এটা গেল 2, এবার 3। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এবার আসো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থিত, এইটা প্রথম কক্ষপথে অবস্থিত আবর্তনরত ইলেকট্রনের, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ। এখন দেখো, কৌণিক ভরবেগ বের করতে হয় mvr = nh/2π, এই সূত্র দিয়ে। তাহলে কৌণিক ভরবেগ নির্ধারণের সূত্র mvr = nh/2π। এখন এক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকা n এর মান 1, প্রথম কক্ষপথে থাকা n এর মান 1। এখন দেখো, এই জায়গাটিতে মানে ইলেকট্রনের আধান নাই, কাজে আমরা এখন যে কোনো একক নিতে পারি। তুমি যে কোনো একক নিতে পারো, সিজিএস ও নিতে পারো, এসআই ও নিতে পারো। যদি আমরা এবারে এসআই তে যাই, তাহলে n এর মান 1 আর h 6.624 10⁻⁻34 জুল সেকেন্ড। আমরা এসআই তে গেলাম, তাহলে 2 তো 2 পাই 3.1416। এখন তুমি যদি এই মানটা বসাও, n এর মান 1 2 আর পাই, তাহলে পুরা mvr বের করতে হবে। এটি হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে ডাইরেক্ট mvr ইকুয়াল হট। তাহলে এই সমীকরণ ব্যবহার করলে তুমি, এই সমীকরণটা ব্যবহার করলে তুমি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারবা। 4, এবার 4 এ যাচ্ছি। হাইড্রোজেনের একটি ইলেকট্রন প্রথম বোর কক্ষপথ থেকে তৃতীয় বোর কক্ষপথে ধাপান্তরিত হলে শোষিত শক্তি হিসেবে তার কম্পাঙ্ক নির্ণয় করো। এটাও তোমাদের দেখিয়েছি গত ক্লাসে, এটা আমি বুঝিয়ে দিব, করব না। হাইড্রোজেনের একটি ইলেকট্রন, দেখো হাইড্রোজেনের একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে তৃতীয় বোর কক্ষপথে, এখান থেকে তৃতীয় বোর কক্ষপথে এখানে চলে গেছে। তাহলে প্রথম বোর কক্ষপথ থেকে তৃতীয় বোর কক্ষপথে ধাপান্তরিত হওয়ার সময় শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তৃতীয় কক্ষপথে ধাপান্তরিত শোষিত শক্তি হিসেবে তার কম্পাঙ্ক, আচ্ছা শক্তি বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে, দুইটা। এটা বরিশাল বোর্ড 17 এসেছে, আর প্রথমটি 1 নাম্বারটা যশোর বোর্ড 18-তে এসেছে, 2 নাম্বারটা রাজশাহী বোর্ড 18-তে এসেছে, 3 নাম্বার চট্টগ্রাম বোর্ড 17-তে এসেছে, 4 নাম্বার বরিশাল বোর্ড 17। আমরা এখন যেটা যাচ্ছি এটা বরিশাল বোর্ড 17 এসেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে এই 4-এ যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ থেকে তৃতীয় শোষিত শক্তি হিসেবে তার কম্পাঙ্ক, তাহলে এই ইলেকট্রনটা যদি এখানে আসে, তাহলে দেখো এটা হাইড্রোজেন পরমাণু বলেছে। সুতরাং আমরা ওইটার E1 বের করব আর E3 বের করব। কোন সূত্র দিয়ে? -2 পাই স্কয়ার m z স্কয়ার E4 বাই n স্কয়ার h স্কয়ার। এই সমীকরণ ব্যবহার করে আমরা প্রথম কক্ষপথের শক্তি বের করব আর একইভাবে তৃতীয় কক্ষপথের শক্তি বের করব। বের করার পর E বের করব, ডেল E, E3 E1, এইটা থেকে ডেল E পাবো। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে যায়, তাহলে এইটি পারবো। এখন যদি E এর মান জেনে যাই, এখন ওরা কিন্তু আমাদের কাছে আসলে চেয়েছে হচ্ছে কম্পাঙ্ক চেয়েছে, তাহলে শক্তির পরিমাণ বের করব এইটা দিয়ে, এইটাও বের করবা, একইভাবে এই সূত্রটাও ব্যবহার করবা, z স্কয়ার E4 বাই n স্কয়ার h স্কয়ার। এই ক্ষেত্রে
দেখো n এর মান হবে 3, এই ক্ষেত্রে n এর মান 1 আর z এর মান এখানে 1 এখানে 1। এখন যখন e পাবো e ইকুয়াল h নিউ, আবার ওরা আমাদের কাছে নিউ চায়, কম্পাঙ্ক চায়, তাহলে ই যদি জানি তরঙ্গ দৈর্ঘ্য মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বসাই দিব, তাহলে আমরা নিউ পেয়ে যাব। তাহলে কম্পাঙ্ক নিউ হচ্ছে ই বাই এইচ, তাহলে নিউ হচ্ছে ই বাই এইচ। এখন ইর মান এখান থেকে নিব আর এইচ এর মান বসাবো, তাহলেই আমরা কম্পাঙ্ক পেয়ে যাব। যদি এটিও ক্লিয়ার হয়ে থাকে, 1 2 3 4 আমরা 4টা শেষ করলাম, 1 2 3 4 আমরা 4টা শেষ করলাম। এবার 5, 1 2 3 4 এই 4টা ক্লিয়ার কিনা বলো? এই ক্লাসের কথা বলো, অন্য কথা নাই। ক্লাসের কথা বলো, ওয়াইফাইয়ের কথা বলার দরকার নাই, কেমন? এই অন্য কোনো মন্তব্য করবে না। আমরা একটু দ্রুত যেতে চাচ্ছি তোমাদের কথা মতো। আমরা একটু, তোমরা যদি রেসপন্স ভালো করো আমার জন্য সুবিধা। আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার। অন্য কথা দরকার নেই। ওয়াইফাই কার কি হয়, আমার কি নাই, কার কি আছে ওটা বাদ, কার কি আছে কার কি নাই দরকার নেই। আচ্ছা, এবার 5, দ্বিতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ধাপান্তরিত হওয়ার সময় শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করো। এটা দেখাবো না, এটাও পারবো, এটাও পারবো। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন চতুর্থ, এটা এসেছে দিনাজপুর বোর্ড 17, তারপরেরটা হচ্ছে রাজশাহী বোর্ড 17। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে নির্গত শক্তি, এটাও এক, পারবো। প্রথম কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ধাপান্তরিত হলে শোষিত শক্তির পরিমাণ, একদম একই জিনিস। আর তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভর বেগ নির্ণয় করো। তৃতীয় স্তরে একটি ইলেকট্রনের, এটা তো দেখানো হয়েছে, তৃতীয় শক্তি স্তরে একটু আগে দেখিয়েছি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটাও পারবো। এর পরের যেটা সেইটা একটু বলি, 9 একটু ভিন্নতা আছে, এই জন্য 9 বলবো। n equal 4, L0, M0, S plus half। দেখো 4টা কোয়ান্টাম সংখ্যার মান দিয়েছে, দিয়ে বলছে মৌলটি হাইড্রোজেন হলে ইলেকট্রনটি স্থানান্তরের শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি নির্ণয় করো। ঢাকা বোর্ড 15-তে এসেছে। N4, L1, M0, S plus half মৌলটি হাইড্রোজেন হলে ইলেকট্রনটি স্থানান্তরে শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি। এবার আসো, n যদি 4 হয়, চতুর্থ কক্ষপথে আছে, l এর মান 0 মানে s, L0 হলে M0, S প্লাস হাফ মানে প্রথম ইলেকট্রন। সুতরাং ও যে ইলেকট্রনটা ওরা ইন্ডিকেট করেছে 4, L0 হওয়া s, তাহলে 4s, আর L0 হলে M0, s এর মান প্লাস হাফ মানে প্রথম ইলেকট্রন, তাহলে ওই ইলেকট্রনটা 4s1, তার মানে কি ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে চলে গেছে। তাহলে ওই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা ইন্ডিকেট করেছে সেইটা 1 2 3 4, এই ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনটা এইটা। এইটা এইচ এর জন্য, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য এই যে ইলেকট্রনটা এইখানে আছে। এখন ওরা বলছে এই ইলেকট্রনটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি, শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি। দেখো আমরা একটু বোঝাই, এটাও পারবো, জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। তাহলে এই ইলেকট্রনটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি, তার মানে কি 1 2 3 4 কক্ষপথ আরো আছে 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7। সর্বনিম্ন শক্তি হচ্ছে যেখানে আছে তার থেকে ঠিক তার উপরের কক্ষপথ, আর যদি আরো উপরে যায় বেশি লাগবে, কিন্তু সর্বনিম্ন শক্তি চেয়েছে। কাজেই সর্বনিম্ন শক্তি হচ্ছে ইলেকট্রনটা যেখান থেকে আছে ঠিক তার উপরের কক্ষপথে উঠবে। এখানে গেলে শক্তি বেশি লাগবে, এখানে গেলে শক্তি আরো বেশি, সুতরাং এটাও না এটাও না, আমরা এইটা বের করব। তাহলে শোষিত
শক্তির সর্বনিম্ন পরিমাণ কি যেখানে আছে এখান থেকে ঠিক তার উপরের কক্ষপথ। এখন হাইড্রোজেন পরমাণুর জন্য তাহলে তুমি কি বের করবা বলো তো? 1 2 3 4 5 E5 বের করবা এবং E4 বের করবা, তারপরে ডেল ই পাবা। তাহলে তুমি ডেল ই পাবা কি? E5 মাইনাস E4, এটি হচ্ছে অ্যান্সার। এখন যদি তুমি হাইড্রোজেন পরমাণুর জন্য 1 2 3 4 5 E5 বের করবা, কিভাবে আবার E4 বের করবা, বিয়োগ করবা, শোষিত শক্তির সর্বনিম্ন পরিমাণ শক্তি পেয়ে যাবা, শোষিত সর্বনিম্ন শক্তি পেয়ে যাবা। এর পরের যেটা সেটা হচ্ছে 10। 9 ক্লিয়ার কিনা বলো? 9 পারবো? আচ্ছা ওকে, এবার 10 দেখো, এটা 10, হ্যাঁ এগুলো আগের ক্লাসে হয়ে গেছে, কাজে এগুলো তোমরা পারবা, এই জন্য বাসায় সবকটা দেখবা, দেখলে দেখবে যেটা পারবা না সেটা বলবা। 10 দ্বিতীয় শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসলে এত শক্তি নির্গত হয়, তাহলে E ইকুয়াল H নিউ, এটা হচ্ছে সূত্র। E সমান সমান H ইনটু C বাই ল্যামডা। দেখো আমরা যদি এই সমীকরণটা ব্যবহার করি, E সমান সমান H ইনটু C বাই ল্যামডা। এখন দেখো নিউ হচ্ছে C বাই ল্যামডা, কারণ C হচ্ছে নিউ ল্যামডা, তাহলে নিউ হচ্ছে C বাই ল্যামডা। এখন ওরা আমাদেরকে যে যে মান দিয়েছে, E এর মান দিয়েছে কত? 2.32 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, তাহলে আমরা E জানি। এরপর E যদি জানি তাহলে দেখো H এটা আমরা জানি যেহেতু জুল, কাজেই তাহলে আমরা SI একক নিব, তাহলে সবগুলো মান আমরা SI এককে নিব। 6.624 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তাহলে এটা H। C হচ্ছে আলোর বেগ 3.0 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি E জানি, H জানি, C জানি, তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। এটা হচ্ছে 11, এটা হচ্ছে 11 11 না এটা 10, ঠিক আছে 10, এবার 11। পারবো। একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ধাপান্তরিত হলে সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য একদম একই জিনিস। 12 চতুর্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ধাপান্তরের সময় পরমাণু থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এটি কোন বর্ণের হবে? এটিও পারবো। এন সেল থেকে এল সেলে একটি ইলেকট্রন ধাপান্তরের সময় নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, একই কথা। কেমন একই জিনিস। একটি সোডিয়াম ল্যাম্প থেকে বিকিরিত হলুদ বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, হলুদ বর্ণের আলোর কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা পারবো। একটি রেডিও স্টেশন থেকে এত হার্টজ কম্পাঙ্ক ব্রডকাস্ট করা হয়, প্রেরণ যন্ত্র থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বের হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন এখানে কম্পাঙ্ক নিউ দিয়েছে, কিলো হার্টজ থেকে হার্টসে যাবা, আর হার্টস মানে পার সেকেন্ড, তাহলে ওখানে কম্পাঙ্ক দেয়া আছে, তাহলে কম্পাঙ্ক দেয়া আছে কিলো হার্টসে, তাহলে 1000 দিয়ে গুণ করবা, ওইটা হার্টস হয়ে যাবে, আর হার্টস মানেই পার সেকেন্ড। তাহলে যদি ওটা তুমি নিউ জানো তাহলে ল্যামডা বের করবা, নিউ যদি জানো তাহলে ল্যামডা বের করবা, তার মানে এটা 15। 15 ক্ষেত্রে কম্পাঙ্ক দেখো, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক হচ্ছে 1125 কিলো হার্টস সমান সমান 1125 গুণ 1000, এইটা হার্টস,
সমান সমান 1125 গুণ 1000 এইটা পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল, নিউ পেয়ে গেলাম। তারপরে হচ্ছে বিকিরণ বের হয় তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওরা চেয়েছে, তাহলে আমরা জানি সি ইকুয়াল নিউ ল্যামডা। দেখো এইটা তো এখন যদি এইটা হয় তাহলে আলোর বেগ আমরা জানি সি 3.0 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখো তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য সহজেই বের করতে পারো। ওরা আমাদের কাছে বিকিরণ হয় তার তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, তাহলে নিউ হচ্ছে সি বাই ল্যামডা। সি এর মান এইটা আর ল্যামডা এর মান এইটা, এই দুটো যদি এখানে বসাই তাহলে ল্যামডা পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা চেষ্টা করলাম তোমাদের 1 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ একটা পেজের সবগুলো একটা একটা করে আমি দেখিয়েছি। 1 থেকে 15 পর্যন্ত একটা একটা করে দেখিয়েছি, প্রায় মেইন অংশগুলো দেখিয়ে দিয়েছি। তোমরা বাসায় একটা রাফ ফ্রেশ খাতা বানিয়ে অঙ্কগুলো ফ্রেশ খাতায় তুলবা। যখন আমাদের অফলাইন ইনশাল্লাহ শুরু হবে তখন আমরা ওই খাতাটা তোমাদের কাছ থেকে জমা নিব। কাজেই যাদের খাতা আছে ভালো, যাদের খাতা নেই তারা একটা নতুন খাতা কিনে এই অঙ্কগুলো পরপর ফ্রেশ খাতায় তুলবা। ওই খাতাটা আমাকে কিন্তু দেখাতে হবে। আগামী দিন 16 থেকে 34-এর মধ্যে কোনো সমস্যা থাকলে বলবা, আর না হলে আমরা দ্রাব্যতায় যাব। তো আমরা আজকে এই পর্যন্ত রাখতে চাই, যদি তোমাদের গুরুত্বপূর্ণ কোনো কথা না থাকে। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখবো। তাহলে তোমাদের কাজ যে কয়টা তা হচ্ছে এই এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে 1 থেকে 34 পর্যন্ত খাতায় তুলবা। যেটা সমস্যা সেটা আমাকে মোবাইলে বা টেলিফোনে মোবাইলে জানাবা। ম্যাথ খাতাটা আমরা অফলাইনে দেখার চেষ্টা করব, কাজেই খাতা রেডি করে রাখবা। আগামী ক্লাসে আমরা দ্রাব্যতায় যাব, আর তোমাদের যদি অঙ্কের 2-1টা সমস্যা থাকে সেটিতে যাব। আজকে আমরা এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিধাতা আমাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।